যেইভাবে করে বিবৃতি দিয়ে হরতাল অবরোধ অব্যাহত রাখা হয়েছিল, এটিকে কি আসলে আন্দোলন বলে? অ্যানালগ আর ডিজিটাল এর মধ্যে একটা তফাৎ আছে। ৬৬-র আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন এবং ৮৮ বা ৮৯-এর আন্দোলন বা ৯৬-এর আন্দোলন, প্রত্যেকটাতে দেখবেন ক্রমে 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 ডিফারেন্স হয়েছে। বর্তমান সরকার স্বাভাবিক বা প্রথাগত বা গতানুগতিক বা সুপরিচিত নিয়মে আন্দোলন করার বিপরীতে অনেক এত বাধা সৃষ্টি করেছে যে আন্দোলনটি এখন কিন্তু সঠিকভাবে আন্দোলনকারীদের হাতে নেই। আমি বলতে কোনো দ্বিধা নাই যে আন্দোলন এখন অনেক দুষ্ট লোকের হাতে চলে গেছে। অর্থাৎ এই যে বোমাবাজি, পেট্রোল বোমা ইত্যাদি ইত্যাদি হচ্ছে, এর জন্য অনেক দুষ্ট লোক দায়ী এবং তারা এই সুযোগ নিচ্ছে। সরকার এবং বিরোধী দলের মধ্যে যে সুন্দর পরিপক্ক একটি রাজনৈতিক আন্দোলন করার সুযোগ দিচ্ছে না তার প্রতি। বলুন কি বলছিলেন? সেই দুষ্ট লোকেরা, আপনি যাদেরকে দুষ্ট বলছেন, আমি অবশ্য এত সুন্দর করে বলতে চাই না, যারা এই সমস্ত নাশকতা কর্মকাণ্ড চালাচ্ছে, যে সমস্ত দুর্বৃত্ত, তারা কি ২০ দলীয় জোটের অংশ? তারা ২০ দলীয় জোটের অংশ না। তারা আপনার পরিবারের অংশ, আমার পরিবারের অংশ, আপনার গ্রামের অংশ, আমার গ্রামের অংশ। যারা উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তি, তাদের অংশ। বাংলাদেশের নাগরিক সমাজের লোক। তারা কারা সরকার আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারের নিকট আবেদন জানাই, এটা সরকারের কাজ আবিষ্কার করা। আপনারা যারা সাংবাদিক, আপনারা সাহায্য করুন, কারা এটা ধরে দিতে সাহায্য করুন। কিন্তু আপনারা ভুলভাবে মেহরবানি করে ২০ দলীয় জোটের উপরে এই অপব্যাখ্যার দায়িত্ব চাপিয়ে দিবেন না। ২০ দলীয় জোট যখন ২০১৪ সালে চুপ ছিল, তখন আপনারা ২০ দলীয় জোটকে খোঁচাইছেন, মেয়ে লোক বলছেন, হিজড়া বলছেন, আন্দোলন করতে আসলে ২০ দলীয় জোট বলতে কি কিছু এখন আর আছে অবশিষ্ট? কারণ আমি তো এই অবরোধ চলার শুরু হওয়ার পর থেকে, গত ৫ই জানুয়ারি থেকে আপনার জোটের কি কোনো রকম কোনো কার্যক্রম হয়েছে? কোনো রকম কোনো বৈঠক কি হয়েছে? এই সালাউদ্দিন আহমেদ একটি বিবৃতি দিতেন, সেই বিবৃতির ভিত্তিতে হরতাল অবরোধ চলতো। তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে আসলে ২০ দলীয় জোট এখনো বিদ্যমান রয়েছে? ২০ দলীয় জোট এখনো বিদ্যমান আছে। যদি আপনাদের পছন্দ না হয়, আপনাদের সাহস থাকে, শক্তি থাকে, সালাউদ্দিন আহমেদের বিবৃতিটাকে আপনারা মেহরবানি করে অবজ্ঞা করুন, হরতাল পালন করেন না। তাহলে সালাউদ্দিনকে কেন ধরে নিয়ে গেছেন? তাও আবার চোরাগুপ্তাভাবে কেন ধরে নিয়ে গেছেন? এক খালেদা জিয়া, এক সালাউদ্দিনের এত শক্তি, আপনারা তাদেরকে ধরার জন্য মরিয়া হয়ে উঠছেন। পার্লামেন্টে আধা ঘন্টা সময় ব্যয় করেন। ৭ই মার্চের ভাষণে আধা ঘন্টা ব্যয় করা হয়েছে একজন খালেদা জিয়ার উপরে। তাহলে বুঝে দেখেন নীরব বন্দী অবরুদ্ধ খালেদা জিয়ার কতটুকু শক্তি। আপনারা যদি মনে করেন টেলিভিশনের মাধ্যমে মাত্র আপনারা দেশ শাসন করতে পারবেন, আওয়ামীপন্থী টিভির মাধ্যমে, আমার মনে হয় ভুল হবে আপা। থ্যাংক ইউ। জি, মোহাম্মদ ইব্রাহিম, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। কিন্তু মানে মোহাম্মদ ইব্রাহিম যে অভিযোগগুলি করলেন, সেগুলির তো দায় আসলে অনেকখানি সরকারের উপরই পড়ে। সেই ক্ষেত্রে মানে একটা একটা সুস্থ ধারার রাজনীতির জন্য দুই পক্ষেরই তো একটা আপনার কি বলা যায় যে সাধু উদ্যোগ দরকার। সেটি কি আছে সরকারি দলে? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, ডক্টর আনোয়ার হোসেন, মোহাম্মদ ইব্রাহিম যে অভিযোগগুলি করছিলেন, এগুলির তো দায় আসলে সরকারের উপরে এসে পৌঁছায়। একটা রাজনীতিকে তো সুস্থ ধারায় চলতে দিতে হয়। সেই পথে পথে কি প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না? হ্যাঁ, আমিও শুনছিলাম সেই কথাগুলো। তো মেজর জেনারেল জাহাঙ্গীর ইব্রাহিম কয়েকটা কথা বলছেন। একটা বলছেন যে এই যে যারা নাশকতা করছে, যাদেরকে তিনি দুষ্ট লোক বলছেন, আপনি বলছেন দুর্বৃত্ত বলাটা আমার মনে হয় অধিক সঙ্গত। এবং বলছেন যে না, ২০ দলের নয়, এদেরকে খুঁজে বের করবার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার কিন্তু খুঁজে বের করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে, এবং তারা নিজেরাও কিন্তু পরিচিত হচ্ছে। ওই যে বোমা বানিয়ে প্রায় প্রত্যেক দিন আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, হয় শিবির অথবা বিএনপির অ্যাক্টিভিস্ট, তারা বোমা বানাতে গিয়ে তাদের হাত উড়ে যাচ্ছে। গতকাল এরকম একটি ঘটনা হয়েছে। গতকাল বিএনপির একজন কর্মী কিশোরগঞ্জে তিনি জবানবন্দি দিয়েছেন বোমা, বাসে পেট্রোল বোমা মারার। এই খবরগুলো আসে। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি বলছেন যে
গণতান্ত্রিক রাজনীতি কিংবা আন্দোলন করবার কোনো সুযোগ তারা পাচ্ছেন না, এবং তিনি তুলনা করছেন অতীতের তুলনা ধরে যে অনেকটা যে এখন যে তাদের কথায় যে আন্দোলন হচ্ছে কিংবা তারা যে গণতান্ত্রিক আন্দোলন অথবা রাজনৈতিক আন্দোলন করছে, বলতে চাচ্ছেন যে এটার স্বরূপটা এরকমই হবে, কারণ তাদের কোনো স্পেস নাই। বাস্তবিক তাই আমরা তো দেখেছি যে এই যে গত এক বছর, বাস্তবে কি তাই নয়? এই বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার পরে তারা ঠিক করলো তারা বিএনপি একটি বিজয় র্যালি করবে। তারা কি বিজয় র্যালি করেছে? করতে তো পারেই নাই। কয়েকজন মিলে তারা অভিনন্দনের জন্য যেই ব্যানার লাগাতে গিয়েছিল সেখান থেকে দুজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে এই ঘটনাগুলো যে ঘটছে তার কিন্তু আবার প্রেক্ষাপট আছে, এবং সেই প্রেক্ষাপটে দেখা গেছে সবকিছুরই তো একটা প্রেক্ষাপট থাকেই আসলে। হ্যাঁ, সুতরাং এই না দেশে যে অবস্থাটা এখন, যেটা শুরু করেছেন বেগম খালেদা জিয়া 6ই সেই জানুয়ারি তারিখে একটা ঘোষণা দিয়ে অবরোধ, এবং সেই অবরোধের সাথে উপর্যুপরি হরতালের সেটা চলছে, এই ধরনের একটা অবস্থায় তারা হরতাল বললেন যে তারা শিথিল করছেন, এবং কেন যে বাংলাদেশের ক্রিকেট টিম জয়লাভ করেছে তারা উৎসাহ মানে আনন্দ উল্লাস করবেন। এবং সেখানে তারা যখন মিছিল করতে গেছে তখন আপনি বলছেন, আমি অবশ্য দেখিনি, হতে পারে পুলিশ সেখানে ধরেছে এবং সেটাকে একটা বাধা হিসেবে দেখছেন। তো এই যে ঘটনাগুলো, সেগুলোকে কি ব্যাখ্যা করা যাবে না কোনোভাবে? ব্যাখ্যা তো সরকার পক্ষ থেকেও ব্যাখ্যা করা যাবে যে তারা আসলে এই ধরনের করছে, এগুলোর একটা কাভার হিসাবে তারা নাশকতাই করতে চাইবে, সুতরাং তারা সেগুলো করছে। সুতরাং আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে সেখানে সে কথা বললে চলবে না। এর আগে সারা দেশে তারা জনসভা করেছেন, মিটিং মিছিল করেছেন, সেগুলো করতে পেরেছেন। এখনো যদি তারা অনেকদিন ধরেই আসলে পারছে না। জনাব শামীম হায়দার পাটোয়ারি যেমনটি মানে ডক্টর আনোয়ার হোসেন বলছিলেন যে সবকিছু একটা প্রেক্ষাপট আছে, নিঃসন্দেহে এগুলোর একটি প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট থেকে আসলে বের হওয়ার কোনো উপায়, একজন আরেকজনকে দোষারোপই করে যাচ্ছে, কোনো উপায় কি? আমাদের মানে রাজনীতিতে টলারেন্সের খুব অভাব হয়ে গেছে। আসলে এখন আওয়ামী লীগ একটা কিছুটা ফোবিয়াতে ভুগছে। ঠিক 48 সালে মুসলিম লীগ এরকম একটা ফোবিয়ায় ভুগতো যে আমরা পাকিস্তান স্বাধীন করেছি, পাকিস্তান করেছি, আমরাই পাকিস্তানের একমাত্র দল। 72 সালেও আওয়ামী লীগ এরকম একটা সিনড্রোমে ভুগতো, এবং যে কারণে দেশে পরবর্তীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জাসদ গঠন হলো, জাসদ আন্ডারগ্রাউন্ডে চলে গেল। এখন আবার আমার মনে হচ্ছে আওয়ামী লীগের ঠিক ওইরকম একটা জিনিস আসছে, অনেকগুলো সঙ্গত কারণেই আসছে, যে এই দেশটাকে শাসন করার অধিকার তাদেরই আছে, এই দেশে মুক্তিযুদ্ধের সর্বাপেক্ষ শক্তি একমাত্র তারাই, এবং তারাই দেশটাকে রাইট ট্র্যাকে নিতে পারবে। তো এটা একেবারে ভুল আমি এটা বলবো না, কারণ ইতিহাস দেখলে দেখা যায় যে আওয়ামী লীগই এই জিনিসগুলোকে লালন পালন করতে পেরেছে। কিন্তু জনসমর্থনের ব্যাপারটা বা ম্যান্ডেট, এটা এমন একটা ডিফেক্ট যেটা আসলে ঠিক কোনো ভেগ ফিলোসফিক্যাল টার্ম দিয়ে আপনি ওভারকাম করতে পারবেন না। ঠিক এই জায়গাতে সমস্যাটা রয়ে গেছে। গণতন্ত্রের ফার্স্ট স্টেজটা হচ্ছে মেজরিটেরিয়ান রুল, সেকেন্ড স্টেজটা হচ্ছে প্লুরালিস্টিক সোসাইটি, অর্থাৎ যেখানে যারা মেজরিটি পেল না তাদেরও মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তারাও তাদের বক্তব্য প্রকাশ করবে, এবং তাদেরকে জাস্ট মাইনরিটি বলে নিষ্পেষণ করে দেওয়া হবে না। তো আমাদের সেটা তো আসলে অন্য আলোচনা। কারণ কি, গণতন্ত্রের তো দুর্বলতাই ওখানে যে 51 ভোট মানে 51 ভোট পাচ্ছেন, আপনি কিন্তু 49% কে অস্বীকার করছেন। হ্যাঁ, না, অস্বীকার করা হচ্ছে না, এটাই হচ্ছে মডার্ন ডেমোক্রেসি, যে তাদের আমাদের যে ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেসিতে। এবং এর সাথে যুক্ত হচ্ছে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন। এবং আমি বলবো পুলিশ অ্যারেস্ট করতেই পারে, দেশে একটি ক্রাইসিস চলছে, কিন্তু অ্যারেস্ট করার পরে এটি বলতে বা প্রকাশ করতে বাধাটা কোথায়? কারণ আপনি তো লফুলি ইউ ক্যান হোল্ড দেম ফর 24 আওয়ার্স, আপনি বলার পরেও কিন্তু তাকে আদালতে প্রডিউস করতে পারবেন 24 ঘন্টা পরে। কিন্তু দুটি ক্ষেত্রে আমরা দেখলাম এটা হয়নি। হিউম্যান রাইটস ভায়োলেশন হলে কি হয়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার যে কটি কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে জার্মানিতে হিউম্যান রাইটস ছিল না দীর্ঘদিন, এবং যে কারণে জার্মানির মতো একটি শক্তিশালী রাষ্ট্র আস্তে আস্তে কমপ্লিটলি নাৎসিজমে চলে গেল, অন্য সমস্ত ফিলোসফি সেখানে ওয়াইপড আউট করা হলো। বাংলাদেশে এখন যেটি চলছে এটাকে আমি বলি অনুদার গণতন্ত্র। উদার গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, নানা কারণে নষ্ট হয়ে গেছে, দুই দলই এটার জন্য দায়ী। এই অনুদার গণতন্ত্রের একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, কিছুদিন পরেই এটা সুইসাইড হয়, এটা সার্কেলের মধ্যে ঘুরে। এবং প্লেটো অ্যারিস্টটলের যে সার্কেল ছিল 300 রাষ্ট্রের মধ্যে, সেখানেও দেখা গেছে গণতন্ত্র আস্তে আস্তে আবার মোনার্কি, অলিগার্কি, ডেমোক্রেসি একটা সার্কেলের মধ্যে ঘুরছে, ধাপে ধাপে বদলায় পারভার্সনের দিকে চলে যায়। আমাদের এই অনুদার গণতন্ত্রও সুইসাইডের দিকে যাচ্ছে, এটাকে রক্ষা করা খুব দ্রুত প্রয়োজন। আচ্ছা, গতকাল প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে বেগম জিয়াকে আসলে গ্রেফতার করা হবে, সেই মানে মানে আদৌ করবেন কিনা সেটিও একটি আসলে প্রশ্ন আছে। জেনারেল ইব্রাহিমের কাছে একটু যেতে চাই, যদি বেগম জিয়া সত্যি গ্রেফতার হন সেই ক্ষেত্রে আসলে 20 দলীয় জোটের নেতৃত্ব কে দেবেন?
আপনাকে ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে একটু অনুরোধ করে রাখতে চাই। একজন আরেকজনকে দোষ দেওয়া, গালিগালাজ করা ইত্যাদি 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 সময়টাকে কম ব্যয় করে আপনার থেকে আমি 3 বা 4 মিনিট সময় এক্সক্লুসিভলি চাইবো একটি ছোট্ট সমস্যার কথা বলতে, আইনগত। যা হোক, এখন আগে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেই উত্তরটা হলো, যিনি বিএনপি চালাবেন সম্ভবত এবং নিয়ম মোতাবেক, রেওয়াজ মোতাবেক তিনি জোটের প্রধান হবেন, কারণ জোটের প্রধান শরিক হচ্ছে বিএনপি। এই প্রসঙ্গে অবশ্যই এটা বলে রাখতে চাই, এটা সাহিত্যে আছে, এটা রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে আছে। অনেক সময় আমরা বলতে শুনেছি পাকিস্তানি মিলিটারি জান্টা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, সেই ইয়াহিয়া খান এবং তার সঙ্গীরা অনেকবার চিন্তা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা হত্যা করবে। আপনার স্মরণ আছে সুলতানা আপা, আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এই মার্চ মাস আপনাকে এবং দেশবাসীকে সালাম এবং অভিনন্দন জানাই। ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে হত্যা করার আগে 3 বার চিন্তা করেছে, তার উপদেষ্টারা তাকে 3 বার মনে করিয়ে দিয়েছে যে হে ইয়াহিয়া খান, একবার চিন্তা করে দেখো জীবিত মুজিব এবং মৃত মুজিবের মধ্যে কার শক্তি বেশি হতে পারে। বঙ্গবন্ধু বাংলাদেশের নিকট এত বড় নেতা ছিলেন, এত গুরুত্বপূর্ণ, এত প্রিয় ছিলেন যে ইয়াহিয়া খান চিন্তা করেছে তাকে আরো বড় নেতা আমরা বানাতে চাই না। অনুরূপ যে কোনো আন্দোলনেই একটি নেতার শারীরিক উপস্থিতির যেমন মূল্য আছে, শারীরিক অনুপস্থিতিরও মূল্য আছে। সেই জন্য আমি সরকারের নিকট আবেদন রাখবো, পরিস্থিতি যেন আরো বেশি ঘোলাটে না হয় সেই